অল্প আয়ের মধ্যেও কিভাবে একটু বুদ্ধি করে সংসার চালিয়ে অযথা খরচ কমিয়ে এবং ছোট ছোট সুখকে উপভোগ করে আমরা ভালোভাবে থাকতে পারি, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে হয়তো সব কিছুর মনের মতো করে কেনার সামর্থ্য থাকে না। মাসের শুরুতে বেতন বা আয় হাতে আসার পর ভাবতে হয় সংসারের বাজার বা বাচ্চার পড়াশোনা, বিদ্যুৎ বিল সব কিছু সামলে কিভাবে মাসটা শেষ করব। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, সুখে থাকার জন্য সবসময় বেশি টাকার দরকার হয় না। যেমন ধরুন, বাইরে থেকে দামি খাবার না এনে ঘরেই পছন্দের একটা রান্না করে সবাই মিলে খাওয়া, নতুন কিছু না কিনে পুরনো জিনিসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখা, তো কিংবা মাসের শেষে 500 টাকা হলেও সঞ্চয় করে রাখা। এই ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যেই কিন্তু অনেক শান্তি লুকিয়ে থাকে। কালকে বাড়ির সামনে একটা হঠাৎ ফেরিওয়ালা এসেছিল, তো তার কাছে এই আমের একটা মাত্র 80 টাকায় কিনেছি। দেখো, মাত্র 80 টাকার জিনিসটা আজ আমাকে কত বড় একটা সঞ্চয় করতে শেখাচ্ছে। তো আলুগুলো জানো তো, এখানে এলোমেলো হয়ে অনেক দিন থেকেই পড়েছিল, ভাবছিলাম আমি কিছু একটা করব। তো সামনে হঠাৎ এটাকে পেয়ে যাওয়ায় আমার খুব সুবিধা হয়েছে। আলুগুলোকে একটু গুছিয়ে রাখলাম, পেঁয়াজগুলোকেও আলাদা করে রাখলাম। তো আমার বুঝতে সুবিধা হবে কোন জিনিসটা কতটা খরচ হচ্ছে এবং কোন জিনিসটা কখন আমাকে কিনতে হবে, এবং জিনিসগুলো অপচয়ের হাত থেকে অনেকখানি রক্ষা পাবে। কথায় আছে, আয় বুঝে ব্যয় করো, তবেই সুখে ঘর করো। তো আমাদের আগেই এই প্রবাদ বাক্যটা তৈরি হয়ে গিয়েছিল। তবে কি বলো তো, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এমন কয়েকটি টিপস দেবো, যে টিপসগুলো মেনে চললে তোমাদেরও কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকা সঞ্চয় করতে পারবে। তাহলে চলো সারাদিনের কাজের মাধ্যমে একটা একটা করে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার প্রথম টিপস হচ্ছে যে আয় অনুযায়ী খরচ করা। আমাদের আয় যতটুকু, তার থেকে বেশি খরচ করলে মাসের শেষের দিকে কিন্তু চাপ পড়বেই। তাই মাসের শুরুতেই আমি চেষ্টা করি যে কোনো খাতাতে কতটা খরচ হবে সেটা একটু মাথায় রাখতে। আগে প্রয়োজনীয় জিনিস, তারপর যদি কিছু বাঁচে তাহলে শখের জিনিস। এতে মাসের শেষে টাকার জন্য আর চিন্তা অনেকটাই কমে যায়। প্রয়োজন আর শখের মধ্যে পার্থক্য করা। ধরো, কোনো একটা জিনিস দোকানে দেখলেই ভালো লেগে গেল আর সঙ্গে সঙ্গে কিনে ফেললাম, এটা আমি এড়িয়ে চলি। ধরো, নিজেকে আগে প্রশ্ন করি যে জিনিসটা সত্যিই আমার দরকার আছে কিনা। দরকার না থাকলে না কিনলেও কিন্তু আমাদের জীবন থেমে থাকবে না। ধরো, সব জিনিস তো আর আমাদের জীবনে প্রয়োজন পড়ে না, কিছুটা আমরা শখ থেকেও কিনি। তবে যদি আমাদের আয়ের মধ্যে আমরা শখটা পূর্ণ করি, তাহলে কি বলো তো, আমাদের সংসার খরচ থেকে অনেকটা সঞ্চয় হয়ে যাবে। অল্প হলেও সঞ্চয় করো। অনেকে ভাবে হাতে বেশি টাকা থাকলেই সঞ্চয় করা যাবে, কিন্তু আমি মনে করি অল্প আয় হলেও একটু একটু করে সঞ্চয় করা উচিত। ধরো, মাসে 500 টাকা, বছরের শেষে সেটাই 6000 টাকা হয়ে যায়। হঠাৎ কোনো প্রয়োজনে তখন এই টাকাটাই অনেক বড় ভরসা হয়ে দাঁড়ায়। ধরো, আমি বেশিই বলে ফেললাম 50 টাকা। 500 টাকা যদি না হয়ে থাকে, 50 টাকা অন্তত মাসে জমানোর চেষ্টা করো। দেখবে একদিন না একদিন এই 50 টাকাটাই তোমার বিপদে এসে পাশে দাঁড়াবে। অযথা অপচয় বন্ধ করা। সংসারে বড় খরচের পাশাপাশি ছোট ছোট অপচয়ও কিন্তু অনেক টাকা নষ্ট করে। যেমন, প্রয়োজন না থাকলেও লাইট ফ্যান চালিয়ে রাখি আমরা, খাবার বেশি নিয়ে পরে ফেলে দিই, বাজার থেকে প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনি। এগুলো একটু নিয়ন্ত্রণ, একটু কন্ট্রোল করলেই মাসের খরচ অনেকটা কমানো যায়। আমার যে ঘরে মানুষ নেই সেই ঘরে ফ্যান চলতেই থাকে। আমরা ফ্যানটা ঢোকার সময় চালাই ঠিকই, কিন্তু বাইরে যখন বেরোই তখন কিন্তু আমরা বন্ধ করতে ভুলে যাই। তো সেই দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। আমরা তো সেদিন নিরামিষ খাই, তোমরা অনেকেই জানো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা জেনে নাও, আমরা বৃহস্পতিবার নিরামিষ রান্না করি। তো আমি দেখো এদিকে রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি। সকালবেলায় সবজিপাতি যেটা ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে এখন রান্না বসিয়ে নিয়েছি। অবশ্যই রান্নার জোগাড়গুলো কিন্তু আমি আগে থেকে করে নিয়েছিলাম। আজকে রান্না করলাম আলু পোস্ত আর কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ভালো করে এই পাঁচ তরকারির মতো করলাম। আসলে নিরামিষ হলেই আমি বাড়িতে পাঁচ তরকারিটা বানাই, আমার আসলে খেতে ভীষণ ভালো লাগে। তার সাথে একটু পোস্ত কিংবা কিছু ভাজাভুজি। আর রান্নাবান্না করার পর এখন দেখো আমি কিন্তু রান্নাঘর থেকে পরিষ্কার করা শুরু করে একদম গ্যাস ওভেন, এমনকি রান্নার সমস্ত এঁঠো বাসন সমস্তটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাড়ির খাবারকে বেশি করে প্রাধান্য দেওয়া।
মাঝে মধ্যে বাইরে খেতে ভালো লাগে, কিন্তু সেটা যদি প্রতিদিনের অভ্যাস হয়ে যায় তাহলে সংসারের বাজেটের ওপর চাপ পড়ে। তাই আমি চেষ্টা করব বাড়িতেই সহজ রান্না করতে। তো খুব সাধারণ ডাল ভাত তরকারি দিয়েও কিন্তু পরিবারের সবাই মিলে সুন্দরভাবে খাওয়া যায়। খাবারটা দামি হলেই যে সুখ বেশি হবে তা কিন্তু নয়। পুরনো জিনিসকে নতুনভাবে ব্যবহার করা। আমাদের সংসারে কোনো জিনিস একটু পুরনো হলেই আমরা সঙ্গে সঙ্গে ফেলে দিই না, যতদিন ভালোভাবে ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করি। একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে পুরনো জিনিসও দেখবে কিন্তু অনেক সুন্দর লাগে, আর এতে টাকা বাঁচে এবং অপ্রয়োজনীয় কেনাকাটাও কমে। অন্যের সঙ্গে নিজের সংসারে তুলনা না করা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। কারণ পাশের বাড়িতে এমন নতুন আসবাব এসেছে, কেউ নতুন ফোন কিনেছে তাই বলে আমাকেও সেটা কিনতেই হবে এমন নয়। প্রত্যেকের সংসারের আয় ব্যয় আলাদা। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের সামর্থ্যের মধ্যে সুন্দরভাবে থাকাটাই কিন্তু আসল ব্যাপার। ধার করে বিলাসিতা না করা। শুধু লোক দেখানোর জন্য ধার করে কোনো জিনিস কেনার পক্ষপাতী আমি নই। কারণ আজ একটা জিনিস কিনে ভালো লাগবে ঠিকই, কিন্তু পরে সেই টাকাটা শোধ করার চিন্তা থাকবে। তার থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে জিনিস কেনা অনেক বেশি শান্তির, তাই না বলো বন্ধুরা? আমি যে টিপসগুলো দিচ্ছি কোনোটাও কি তোমাদের খারাপ লাগছে বলো? সবগুলোই কিন্তু একদম বাস্তব। তোমরা এগুলো মেনে চলো, দেখবে তোমাদের কিন্তু উপকার অবশ্যই পাবে। তো স্বামী স্ত্রী মিলে সংসারের হিসাব করা। সংসারটা তো দুজনের, তাই সংসারের খরচের ব্যাপারেও দুজনের বোঝাপড়া থাকা দরকার। মাসে কোথায় খরচ হচ্ছে সেটা যদি দুজনেই জানি তাহলে অপ্রয়োজনীয় খরচ কমানো সহজ হয়। আর কোনো বড় খরচ করার আগে দুজন মিলে আলোচনা করলে পরে আফসোসও কম হয়। ছোট ছোট সুখকে গুরুত্ব দেওয়া। সব শেষে আমি বলবো, সুখ মানেই কিন্তু দামি জামা কাপড়, বড় বাড়ি কিংবা অনেক টাকা নয়। সারাদিনের কাজের পর পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়া, বাচ্চার সঙ্গে একটু সময় কাটানো এবং নিজের হাতে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা, এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু অনেক সুখ দেয়। তাই অল্প আয় হলেও যদি আমরা যা আছে তার মধ্যে আনন্দ খুঁজে নিতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আর এদিকে আমার এই যে একটা দেখো, যেখানে শোকেস আলমারি ওয়ার্ড্রপটা ছিল, সেই ওয়ার্ড্রপের জায়গায় এই যে পাশের ঘরে যে ওয়ার্ড্রপটা ছিল সেই ওয়ার্ড্রপটাকে আমি এইখানে নিয়ে এসেছি। তো আমার ছেলের ইচ্ছে, তো এখন আমি সেখানটাকেই ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তবে কি বলো তো, আমার শখ ছিল ড্রেসিং টেবিল কেনার, কিন্তু ওই যে তোমাদের যেটা বললাম, পুরনো যে জিনিসটা আছে সেটাকেই যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কি বলো তো নতুন জিনিসের প্রয়োজন পড়ে না। তবে আমার এখন ড্রেসিং টেবিলের অতটাও এমার্জেন্সি কিছু দরকার নেই, কিন্তু ইচ্ছা আছে, শখ, সেটা তো সকলেরই থাকে। ভবিষ্যতে পরে সময় হলে আয় বুঝে ব্যয় করব, তখন কিন্তু কিনবো। আর যাই হোক, দেখো বেশ কয়েকটা জিনিস ছিল, ভালো করে গুছিয়ে নিয়েছি। আসলে রান্না বান্না হয়ে গিয়েছে যেহেতু, তাই জন্য আরও কোনো চাপের কাজ নেই। তো এখন আমি ফাঁকা টাইমে আলমারিটাকে ভালো করে গুছিয়ে নেব, তারপর স্নান করব আর ছেলেকে নিয়ে টিউশনে যাব। আর ছেলে জানো তো এক্সাম শুরু হয়ে গিয়েছে, আজকে কিন্তু 4 নম্বর এক্সাম হলো, এখনও কিন্তু ওর 6টা এক্সাম আছে। তো একটা একটা করে সমস্তটা কমপ্লিট হবে। আর এমনিতেও কি বলো তো, বৃহস্পতিবার আমার কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বাড়িতে মা লক্ষ্মীর পুজো থাকে, তাই জন্য আমি সমস্ত কাজ একটু সকাল সকাল করার চেষ্টা করি। তো এখান থেকে বেশ কিছু জামা কাপড় বাবু প্রথমেই গুছিয়েছিল, তো বাবুর বইগুলো বাবু নিজেই গুছিয়েছিল। তবে কি বলো তো, ও তো ছেলে মানুষ, ও তো আর ঠিকঠাক করে গোছাতে পারে না, তবে ওর গোছানোগুলো আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, এই আর কি। আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো কিন্তু একদমই ছোট হয়ে গিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। আর যেগুলো রেগুলার পরার মতো সেগুলোকেই কিন্তু আমি এখন এখানে গুছিয়ে রাখছি। তো ফাইনালি দেখো আমার কিন্তু ওয়ার্ড্রপটা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে গোছানো। কেমন হয়েছে আমার ওয়ার্ড্রপটা গোছানো কমেন্টে তোমরা অবশ্যই জানিও। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ভার। আমি মাসের শেষে যতটুকুই টাকা হোক না কেন আমার এই ভারে একদম সঞ্চয় করি। তো চলো ফাইনালি আজকের মতো তাহলে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।